স্নেহের ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 6 এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। সেই সঙ্গে একটি কথা বলে রাখি, এই 6 নম্বর মডেলের ভাবার্থ এবং সারাংশ সুন্দরভাবে আমি উপস্থাপন করেছি, সেটা একটু জেনে নিও। একের দাগে প্রশ্ন, কোনটি সৈয়দ মুজতবা আলীর লেখা গ্রন্থ? উত্তর হবে কয়ের দাগে দেশে বিদেশে। পরবর্তী প্রশ্ন, স্বামীজি কাকে মা বা ধীরা মাতা বলে সম্বোধন করতেন? সঠিক উত্তর হবে খয়ের দাগে সারাবুল বা মিসেস বুলকে স্বামীজি মা বা ধীরামাতা বলে সম্বোধন করতেন। 3 দাগে প্রশ্ন, সমবিবাহারী এই বলিয়া মূল্য দিল। সমবিবাহারী শব্দের অর্থ কি? সমবিবাহারী শব্দের অর্থ হচ্ছে এখানে গয়ের দাগে সঙ্গী। পরবর্তী প্রশ্ন, 4 দাগে আকাশে 7টি তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, 5 দাগে সারাটা রাত তারাই তারাই একে রাখে। সারাটা রাত তারায় তারায় কি একে রাখে? সঠিক উত্তর হবে স্বপ্ন একে রাখে। পরবর্তী প্রশ্ন, 6 দাগে হোটেলের ঘর থেকে করভাস নিখোঁজ হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। কবে? সঠিক উত্তর হবে 16ই নভেম্বর, অর্থাৎ গয়ের দাগের উত্তরটা ঠিক হবে। পরবর্তী প্রশ্ন, 7 থেকে করভাস শব্দের প্রতিশব্দ কি? করভাস শব্দের প্রতিশব্দ হচ্ছে পরবৃত, অর্থাৎ ক্ষয়ের দাগে উত্তরটা হবে। পরবর্তী প্রশ্ন, 8 দাগে প্রত্যয়ের কাজ কি? প্রত্যয়ের কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করা। কয়ের দাগে উত্তরটি হবে। এরপরে 1 দাগে প্রশ্ন, বাংলার সন্ধ্যাকে বা বাংলার সন্ধ্যা সম্পর্কে কবি কি কি বিশেষণ ব্যবহার করেছেন? আমরা সরাসরি উত্তরটা জেনে নেব। কবি জীবনানন্দ দাশ বাংলার সন্ধ্যাকে শান্ত, অনুগত এবং নীল এই বিশেষণে বিশেষিত করেছেন। এছাড়া তিনি কখনো সন্ধ্যাকে কেশবতী কন্যা, কখনো বাংলার নীল সন্ধ্যা ইত্যাদি বিশেষণে বিশেষিত করেছেন। তবে সঠিক উত্তর এটা হবে, কবি জীবনানন্দ দাশ বাংলার সন্ধ্যাকে শান্ত, অনুগত, নীল বিশেষণে বিশেষিত করেছেন বা এই ব্যবহার করেছেন। পরবর্তী প্রশ্ন, 2 দাগে বাঙালি মুসলিম ও এ কর্মে তৎপর। বাঙালি মুসলমান কোন কর্মে তৎপর ছিলেন? উত্তর হবে বাঙালি চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। সত্যশিব সুন্দরের প্রতিষ্ঠায় বাঙালি মুসলমান ও সচেষ্ট। এই ক্ষেত্রে যারা বাধা দান করে তাদের বিরুদ্ধে সরব হওয়ার কর্মে, অর্থাৎ বিদ্রোহ কর্মে বাঙালি মুসলিম তৎপর। পরবর্তী প্রশ্ন, 3 দাগে পাঠ্যপুস্তকে সংকলিত চিঠিটি স্বামীজি কবে কোথায় বসে লিখেছিলেন? স্বামীজি চিঠিটি লিখেছিলেন 1897 খ্রিস্টাব্দের 29 জুলাই হিমালয়ের শৈল শহর আলমোড়া থেকে। কোথায় বসে লিখেছিলেন? হিমালয়ের শৈল শহর আলমোড়া থেকে চিঠিটি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, 4 দাগে অজ্ঞাতমূল শব্দ কাকে বলে? সেটা আমরা জেনে নেব। যে শব্দ, অর্থাৎ যে সব শব্দগুলির উৎস প্রাচীন, উপলব্ধি করা গেলেও তাদের মূল বা উৎস খুঁজে পাওয়া যায় না, কোথা থেকে এসেছে, তাদের অজ্ঞাতমূল শব্দ বলে। যেমন কোপাই, কাঁসাই, রিসড়া ইত্যাদি হলো দেশি শব্দের অজ্ঞাতমূল শব্দ। পরবর্তী প্রশ্ন রয়েছে 2-5 দাগে একটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ দাও। অর্ধ তৎসম শব্দের উদাহরণ আমরা বলতে পারি, যেমন রয়েছে প্রাণ গ্রেটার দেন পরাণ, প্রীতি গ্রেটার দেন প্রীতি, পিদিম গ্রেটার দেন
প্রদীপ গ্রেটার দেন পিদিম, অর্থাৎ প্রদীপ গ্রেটার দেন পিদিম, প্রীতি গ্রেটার দেন প্রীতি। তাহলে এখানে পিদিম আর এখানে প্রীতি হলো অর্ধতৎসম শব্দের উদাহরণ। এরপরে 2-6 দাগে ক্রিয়াবাচক ও ভাববাচক বিশেষ্যের পার্থক্য লেখো। আপাত দৃষ্টিতে ক্রিয়াবাচক ও ভাববাচক বিশেষ্য কখনো কখনো একই মনে হয়, কিন্তু উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। ক্রিয়াবাচক বিশেষ্য কোনো কাজের নাম বোঝায়, যেমন লেখা, পড়া, ভোজন ইত্যাদি। আর ভাববাচক বিশেষ্য বস্তু প্রাণীর বিশেষ মনোভাব প্রকাশ পায়, বা ভাববাচক বিশেষ্যে বিশেষ মনোভাব প্রকাশ পায় বস্তু বা প্রাণীর, যেমন লঘু, কোমল ইত্যাদি। 2-7 দাগে প্রশ্ন, গাছেরও প্রাণ আছে। এখানে গাছেরও চিহ্নিত পদটি কী ধরনের বিশেষ্য? উত্তর হবে গাছেরও, এটি শ্রেণীবাচক বিশেষ্যের দৃষ্টান্ত। এরপরে 3-1 দাগে কিন্তু বিঘ্ন আছে বহু। বক্তাকে, বক্তা হলেন এখানে স্বামী বিবেকানন্দ। তিনি চিঠিতে তাঁর অন্যতম শিষ্যা মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে কথা বা বিঘ্নের কথা জানিয়েছেন। তোমরা কিন্তু সহায়িকা বইতে এগুলো পেয়ে যাবে। আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম। বক্তাকে, বক্তা হলো এখানে পথিক। তিনি, তার বাড়িতে রাধা বিগ্রহ রয়েছে, তাকে পরানোর জন্য এক ছড়া মালা তিনি খুঁজছিলেন। তার পরবর্তী আমরা চলে যাব ভাবার্থ এবং সারাংশের দিকে। সারাংশ রয়েছে ভাবার্থ, বিশ্বজগৎ আমায় মাগিলে কে মোর আত্মপর, আমায় বিধাতা, আমার বিধাতা আমাতে জাগিলে কোথায় আমার ঘর। এটা আমরা কিন্তু জেনে নিচ্ছি। এই পৃথিবীতে আমি কারো কাছে আপন হতে চাইলে কেউ আমাকে নিজের বলে গ্রহণ করবে না, অর্থাৎ আমাকে পর মনে করবে। কিন্তু বিধাতা আমার মধ্যে নিজে জেগে ওঠেন, তখন আমি সীমিত ব্যক্তিত্বে আবদ্ধ থাকব না, আমি হয়ে উঠব অসীম ও সর্বত্র বিরাজমান। এই ছিল ভাবার্থ। এরপরে আমরা জানব সারাংশ। এই সারাংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ স্কুলে এই সারাংশটা তুলে ধরা হয়। আমি একবার পড়ে নিচ্ছি, তারপরে উত্তরটা প্রস্তুত করে দিচ্ছি। ছাত্রজীবন আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময়। এই সময় যে যেমন বীজ বপন করবে, ভবিষ্যৎ জীবনে সে সেরূপ ফল ভোগ করবে। এ সময় যদি আমরা নিষ্ঠার সঙ্গে জ্ঞানের অনুশীলন করে যাই, তবে ভবিষ্যৎ সম্ভাবনাময় হবে। আর যদি হেলায় সময় কাটিয়ে দিই, তাহলে জীবনের মহৎ উদ্দেশ্য ব্যর্থ হতে বাধ্য। যে শিক্ষা জীবন ও জীবিকার পথে কল্যাণকর, যে শিক্ষা মানুষকে উন্নত চরিত্রের অধিকারী করে, তাই সর্বোৎকৃষ্ট শিক্ষা। ছাত্রদের জীবন গঠনে শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাদের সুষ্ঠু পরিচালনার মধ্য দিয়েই ছাত্রদের জীবন গঠিত হয় এবং উন্মুক্ত হয় মহত্তর সম্ভাবনার পথ। আমরা জেনে নেব এবার সারাংশটা কী হবে। ছাত্রজীবন ভবিষ্যতের ভিত্তি রচনার সময়। এ সময় নিষ্ঠার সঙ্গে অধ্যয়ন করলে জীবন সফল ও সম্ভাবনাময় হয়, আর হেলায় সময় নষ্ট করলে জীবনের উদ্দেশ্য ব্যর্থ হয়। যে শিক্ষা মানুষকে নৈতিক ও চারিত্রিকভাবে উন্নত করে এবং জীবিকা অর্জনে সহায়ক হয়, তাই প্রকৃত শিক্ষা। ছাত্রদের জীবন গঠনে শিক্ষকেরা পথপ্রদর্শক হন বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষকদের স্নেহ, দিক নির্দেশনা ও সুশাসনে ছাত্রেরা খুঁজে পায় জীবন গঠনের সঠিক দিশা। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো।
ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।